সরকারি কলেজের একাদশ দ্বাদশ শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মনোয়ারা বেগম কর্ণফুলী সরকারি কলেজ কাপ্তাই রাঙামাটি পার্বত্য জেলা থেকে তোমাদের আরও একটি নতুন অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আসো আমরা সবাই মিলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের উপর সহায় হন। আজ ম্যাডাম তোমাদের পাঠ্য বই সমাজবিজ্ঞান পরিচিতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে পাঠদান করব। গত ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় শেষ করলাম। আজকের ক্লাসে আমরা সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান পড়ব, অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে বিভিন্ন সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান পড়ব। দেখো, সমাজ সম্পর্কে চিন্তাভাবনা সংগঠনটির উদ্ভব থেকে শুরু হলেও ঊনবিংশ শতকে এসে সমাজবিজ্ঞান জ্ঞানের একটি আলাদা শাখা হিসাবে উদ্ভব ও বিকাশ লাভ করে। কেমন? কখন? ঊনবিংশ শতকে এসে সমাজবিজ্ঞানটা যে একটা আলাদা জ্ঞানের একটা আলাদা বিজ্ঞান, স্বতন্ত্র বিজ্ঞান, সেটা আলাদা শাখা হিসাবে উদ্ভব ও বিকাশ লাভ করে কখন? ঊনবিংশ শতকে এসে। এরপর থেকেই সমাজবিজ্ঞানের বিভিন্ন চিন্তা ও তথ্য নির্মাণ শুরু হয়। এই তথ্যগুলি আকস্মিকভাবে কিন্তু তৈরি হয়নি, মানে হঠাৎ করে কিন্তু এই তথ্যগুলো আসেনি, বরং এর পেছনে রয়েছে শতাব্দীর প্রাচীন চিন্তাধারা ও সমাজ সম্পর্কিত দর্শন। কেমন? অনেক প্রাচীন চিন্তাধারা, বিভিন্ন সমাজবিজ্ঞানীদের মতবাদ, কেমন, এই জিনিসগুলো কিন্তু প্রাচীন চিন্তাধারা এবং সমাজ সম্পর্কিত দর্শন এই ক্ষেত্রে মিশ্রিত ছিল। এই অধ্যায়ে আমরা কি পড়ব? এমন 6 জন মনীষীর জীবন ও কর্ম সম্পর্কে আমরা আলোচনা করব, যারা জ্ঞানের জগতে প্রত্যেকেই প্রাতঃস্মরণীয় হয়ে আছে। কেমন? আমরা এমন 6 জনের বিষয়ে, আমরা সমাজবিজ্ঞানীদের বিষয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। এইসব সমাজ চিন্তাবিদরা হলেন: প্রথম ইবনে খালদুন, তোমরা নাম শুনেছ; দ্বিতীয়ত অগাস্ট কোট; তৃতীয়ত হার্বার্ট স্পেন্সার; চতুর্থত এলিন ডুরখিম; পঞ্চমত কার্ল মার্কস; ষষ্ঠত ম্যাক্স ওয়েবার প্রমুখ। এই 6 জন সমাজবিজ্ঞানীর নাম আমরা এই অধ্যায়ে পেয়েছি। এই অধ্যায়ে আমরা সমাজবিজ্ঞানীদের অবদান করব। সবার আগে একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, যখনই আমরা কোনো সমাজবিজ্ঞানীর অথবা রাষ্ট্রবিজ্ঞানীর অথবা অন্য কোনো বিজ্ঞানের বিভিন্ন বিজ্ঞানীদের অবদান পড়ব, তখন আমাদের সবার আগে খেয়াল রাখতে হবে প্রথমত এদের পরিচয়, অর্থাৎ এদের পরিচয় কোথায়, অর্থাৎ এদের জন্ম কোথায়, এদের পরিচয় কি, এরা ক্ষেত্রে কোথায় তারা তাদের অবদান রেখেছে, এই বিষয়গুলো আমাদেরকে সুস্পষ্টভাবে মনে রেখে তারপরে আমাদেরকে পড়াটা করতে হবে। তাহলে যেমন ধরো, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তোমার ইবনে খালদুন। তো ইবনে খালদুন যখন আমি পড়তে যাব, তখন প্রথমেই আমি পড়ব তার জন্ম, তার পরিচয়, কেমন পরিচয়, তার জন্ম, তারপরে জীবন কর্ম, তারপরে ইবনে খালদুনের রচনাবলী, এবং যে বিষয়টা আমরা পড়ব সেই বিষয়ে তার কি কি অবদান, সে কোন কোন ক্ষেত্রে সেই বিষয়ে অবদান রেখেছে, এই জিনিসটা আমাদের মনে রেখে তারপরে অবদানগুলো পড়তে হবে। তাহলে এখন আসো, আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তোমার ইবনে খালদুন। দেখো, ইবনে খালদুন কে ছিলেন এটা আমরা একটু জানি। বিখ্যাত মুসলিম চিন্তাবিদ, খেয়াল রাখবে, বিখ্যাত মুসলিম চিন্তাবিদ, দার্শনিক, ঐতিহাসিক ও সমাজবিজ্ঞানী ইবনে খালদুন। দেখো, ওনার নামের আগে কতগুলো ডেজিগনেশন আছে, দেখতে পেরেছ? উনি হচ্ছে একাধারে চিন্তাবিদ, একাধারে দার্শনিক, একাধারে ঐতিহাসিক, সাথে সমাজবিজ্ঞানী। ইবনে খালদুন কত সালে জন্মগ্রহণ করেছে? 1332 খ্রিস্টাব্দে 27 মে তিউনিসে বসবাসকারী এক আন্দালুসিয়ান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পুরো নামটা একটু খেয়াল করে দেখো তোমরা। পুরো নামটা হচ্ছে অলিউদ্দিন আবু জায়েদ আব্দুর রহমান ইবনে মোহাম্মদ ইবনে খালদুন। দেখো, নামটা কিন্তু অনেক বড়, তারপরে তোমাদেরকে কিন্তু এই নামটা পুরোই মুখস্থ করতে হবে, কারণ হচ্ছে এটা তো উনার নাম, তাই না? উনার নামের সাথে কত দূর নাম যোগ হয়েছে উপাধি স্বরূপ। দেখো, প্রথম নামটা হচ্ছে ওনার অলিউদ্দিন আবু জায়েদ আব্দুর রহমান ইবনে মোহাম্মদ ইবনে খালদুন।
আল হাজরামি, এই হচ্ছে তার পুরো নাম, আল হাজরামি লাস্টে। এই নামের মধ্যে দেখো আমরা অলিউদ্দিন, যে শব্দটা অলিউদ্দিন তার পাণ্ডিত্যের স্বীকৃতি স্বরূপ দেওয়া উচিত, মানে ওনার পাণ্ডিত্যের জন্য ওনাকে স্বীকৃতি স্বরূপ এই অলিউদ্দিন নামটা উপাধি দিয়েছিল। যার অর্থ কি আমরা যদি একটু বিশ্লেষণ করি, যার অর্থ হলো ধর্মের অভিভাবক। কেমন? যার অর্থ আমরা দেখতে পাই ধর্মের অভিভাবক। আবু জায়েদ তার ডাকনাম, মূল নাম আব্দুর রহমান, তার পিতার নাম ছিল মোহাম্মদ, তার পিতামহের নাম ছিল মোহাম্মদ ইবনে খালদুন, সেই হিসাবে এটি তার পরিচয়, এটি তার পারিবারিক নাম, সেই হিসাবে এটি কি তার পারিবারিক নাম। আচ্ছা, এখানে দেখো তোমরা কিন্তু এই জায়গায় পুরোটাই ইবনে খালদুনের পুরো নামটা তোমরা মুখস্থ করে নিবে, সাথে ওনার যে উপাধি স্বরূপ যে নামটা পেয়েছিল সেটাও কিন্তু তোমরা খেয়াল করবে, আর জন্ম এটা তো তোমরা দেখবেই। কেমন? আচ্ছা, এখন আসো, আমরা ইবনে খালদুনের জন্ম পরিচয় করলাম, এখন আসি জীবন ও কর্ম। কেমন? সংক্ষিপ্ত সারে ম্যাডাম তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি, এই জন্য যে পুরোটা তো আসলে তোমাদের অনলাইন ক্লাসে দেওয়া সম্ভব না, সেই কারণে। তারপরে তোমরা বইটা সামনে রেখে পড়বে, তাহলে আরেকটু বিস্তারিত জানতে পারবে। আচ্ছা দেখো, জীবন ও কর্মের মধ্যে আমরা ইবনে খালদুন সম্পর্কে কি পাই। ইবনে খালদুন এমন এক সময় জন্মগ্রহণ করেন যখন মুসলিম সভ্যতার বিস্তৃতির পর তা ধীরে ধীরে, মুসলিম সভ্যতার মানে অনেক দূর চলে গিয়েছিল, বিস্তৃতির পর তা ধীরে ধীরে অবনতির দিকে ধাবিত হয়, অর্থাৎ আস্তে আস্তে সেই সভ্যতাটা, সেই সময়টা নিচের দিকে, অর্থাৎ তোমার অবনতি হচ্ছিল সেই সমাজ ব্যবস্থায়। সেই সময়ে ইবনে খালদুন কি করে, তার জীবন কর্ম শুরু করে। ইবনে খালদুন বাল্যকাল থেকে প্রখর মেধাবী ছিলেন। কেমন? অনেক বেশি মেধাবী তিনি ছিলেন। 20 বছর বয়সে তিনি তিউনিসের হাফসি সুলতান আবু ইসহাক কে হাফসি সুলতান আবু ইসহাক ইব্রাহিমের খাস মুন্সি নিযুক্ত হন। কেমন? খাস মুন্সি হিসাবে উনি তার পদে, ওই পদে যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি, এরপরে আর কি, পরবর্তী সময়ে আফ্রিকার আন্তরাষ্ট্রীয় সমস্যার শান্তির বার্তাবাহক হিসাবে ভূমিকা পালন করেন। কিন্তু এই পদে কিন্তু উনি কি করেছিল, ওনার কর্মজীবনে উনি কিন্তু এখানে প্রতিষ্ঠা লাভ করতে পারেন। শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পর তিনি 1374 খ্রিস্টাব্দ থেকে ওরান প্রদেশের ইবনে সামলার দুর্গে, অর্থাৎ ওরান প্রদেশের ইবনে সামলার, তার দুর্গের নাম, দুর্গে নির্জন বাস আরম্ভ করেন। ওখান থেকে যখন উনি দেখলো যে এখানে উনি কি করলেন, ব্যর্থ হলেন, তার প্রচেষ্টাটা ব্যর্থ হয় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে, তারপর উনি কি করলেন, চলে গেলেন এই প্রদেশের সামলার দুর্গের নির্জন এলাকায়, এবং সেখানে যেয়ে নির্জনে উনি বসবাস আরম্ভ করলেন। সেইখানে কিন্তু তিনি 4 বছর কাল ইতিহাস, সাথে দর্শন, সমাজ বিজ্ঞান সম্পর্কে গভীরভাবে তিনি গবেষণা করেন। এক পর্যায়ে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ, মিশরে যেটা, আল আজহার বিশ্ববিদ্যালয়ে প্রধান অধ্যাপক পদে নিযুক্ত হন। এরপর তিনি মিশরের প্রধান বিচারপতি নিযুক্ত হন। দেখো, মৃত্যু পর্যন্ত তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন। কেমন? মৃত্যুকাল পর্যন্ত তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন। তারপর দেখো, ইবনে খালদুন 17 মার্চ 1406 খ্রিস্টাব্দে 74 বছর বয়সে মিশরের কায়রোতে পরলোক গমন করেন। কোথায়? ইবনে খালদুন 17 মার্চ 1406 খ্রিস্টাব্দে 74 বছর বয়সে মিশরের কায়রোতে পরলোক গমন করেন, অর্থাৎ মৃত্যুবরণ করেন। আচ্ছা, এখন দেখো ইবনে খালদুনের জীবনাদর্শ, ইবনে খালদুনের রচনাবলী। দেখো শিক্ষার্থীবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু তোমাদের রচনাবলী বইগুলোর নাম তোমাদেরকে স্লাইডের মাধ্যমে দিয়ে দিয়েছি, তারপরে তোমাদের ইবনে খালদুনের জন্ম পরিচয় ওগুলো লিখে দিয়েছি, জীবনকর্ম সেটাও কিন্তু লিখে দিয়েছি। তারপর ম্যাডাম তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আরেকবার মানে বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। আচ্ছা, ইবনে খালদুনের যে রচনাবলী ওগুলো তোমরা স্লাইডে দেখে নিবে, ম্যাডাম দিয়ে দিয়েছি। ইবনে খালদুনের জীবন আদর্শন ও সমাজ চিন্তা বিষয়ে বেশ কয়েকটি পুস্তক রচনা করেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ রচনাগুলো হলো আল মুকাদ্দমা, আল উমরান, আল আসাদিয়া। কেমন? এই হলো তার গুরুত্বপূর্ণ রচনাগুলি। আচ্ছা, এখন দেখো আমরা আল মুকাদ্দমা এই বিষয়টা সম্পর্কে একটু পড়ি। ইবনে খালদুন রচিত বিখ্যাত যে বইগুলো, তার মধ্যে মানে বিখ্যাত ইতিহাস গ্রন্থ
কিতাব আল ইবার নামে পরিচিত। কেমন, কি নামে পরিচিত? কিতাব আল ইবার নামে পরিচিত। এর পুরো নাম হলো, এর পুরো নামটা কি? কিতাব আল ইবার ওয়া দিওয়ান আল মুবাতাদা ওয়াল খাবার ফি আয়াম আল আরাবি ওয়াল আজামি ওয়াল বারবার ওয়াল মান আশরুশ মিন জাউই আল সুলতান আল আকবর। কেমন, গ্রন্থটি কিন্তু দেখো এত বড় একটা গ্রন্থ, এটা কত বিশ্লেষণ করে বিষয়টা বলা হয়েছে। গ্রন্থটি 3টি পর্যায়ে বিভক্ত। এই যে গ্রন্থ, কেমন, কিতাব আল ইবার নামে পরিচিত যেটা, সেটা 3টি পর্যায়ে বিভক্ত। প্রথম পর্যায়টি মুকাদ্দিমা তথা ভূমিকা নামে পরিচিত। কেমন, যার ইংরেজি শিরোনাম হচ্ছে প্রলিগোমিনা অফ ইউনিভার্সাল হিস্ট্রি, প্রলিগোমিনা টু ইউনিভার্সাল হিস্ট্রি। এই অংশে দেখো সমাজ ও তার আভ্যন্তরীণ যাবতীয় বিষয় সম্পর্কে আলোচনা বিদ্যমান। এই অংশে আমরা কি পাই? তার আভ্যন্তরীণ অর্থাৎ সমাজে তার আভ্যন্তরীণ, ভিতরের আর কি, আভ্যন্তরীণ অর্থাৎ ভিতরের যাবতীয় বিষয় সম্পর্কে আলোচনা দেখতে পাই। দ্বিতীয় পর্যায়ে দেখো অন্তর্ভুক্ত বিষয়সমূহ হলো আরবি ভাষায় লিখিত ইবনে খালদুনের সময়ের পূর্বকার আরব দেশের ইতিহাস, তাদের বংশ পরস্পর, রাজতন্ত্র, সমসাময়িক বিভিন্ন জাতি ও বিখ্যাত মানুষের সম্পর্কে আলোচনা। দ্বিতীয় পর্যায়ে আমরা দেখতে পাই, কি দেখতে পাই আমরা? বিষয়সমূহ হলো দ্বিতীয় পর্যায়ে আরবি ভাষায় লিখিত ইবনে খালদুনের সময় পূর্বকার আরব দেশের ইতিহাস, তাদের বংশ পরস্পরের, রাজতন্ত্র অর্থাৎ রাজতন্ত্রটা কি ছিল, তাদের রাজবংশটা কি ছিল, সমসাময়িক বিভিন্ন জাতীয় বিখ্যাত মানুষ সম্পর্কে আলোচনা। দেখো তারপর তৃতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত বিষয়সমূহ হলো বারবার বা অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর ইতিহাস। আরবি ভাষায় রচিত ইবনে খালদুনের বিশ্ব ইতিহাস সম্পর্কিত কিতাব আল ইবার গ্রন্থটি কয়টি খণ্ডে বিভক্ত? 7টি খণ্ডে সমাপ্ত হয়েছে। এইসবের বিষয়বস্তু, এই প্রথম খণ্ড অর্থাৎ মুকাদ্দমাতে আছে আল উমরান অর্থাৎ সংস্কৃতি বিজ্ঞান সম্পর্কিত আলোচনা। মুকাদ্দমা অংশটিতে ইতিহাস, দর্শন ও সমাজ বিজ্ঞান। মুকাদ্দমা অংশটিতে কি আছে? ইতিহাসের, দর্শন ও সমাজ বিজ্ঞান হিসাবে সমাজ স্বীকৃতি। দেখো আরবদের প্রজন্ম থেকে প্রজন্মান্তের ইতিহাস এবং 4র্থ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন যে জাতিরা ছিল, জাতিসমূহের ইতিহাস ধারণ করে আসছে 2য় থেকে 5ম খণ্ডে। কেমন, তাহলে আমরা দেখো প্রথম খণ্ডে কি পেলাম? আল উমরান অর্থাৎ সাংস্কৃতিক বিজ্ঞান সম্পর্কিত আলোচনা পেলাম। মুকাদ্দমা অংশটি ইতিহাস, দর্শন এবং সমাজ বিজ্ঞান হিসাবে সমাজ স্বীকৃত। আরবদের প্রজন্ম থেকে প্রজন্মান্তের ইতিহাস এবং 4র্থ শতাব্দী পর্যন্ত প্রাচীন জাতিসমূহের ইতিহাসের ধারণ করে কি করে আসছে? ধারণ করে আছে 2য় থেকে 5ম খণ্ড। কেমন, 2য় আর 5ম খণ্ডে কিন্তু আরবদের ইতিহাস আমরা দেখতে পাই। আর 6ষ্ঠ ও 7ম খণ্ড জুড়ে আছে প্রাচীনকাল থেকে শুরু করে ইবনে খালদুনের সমসাময়িক বর্বরদের ইতিহাস। তাহলে আমরা 6ষ্ঠ এবং 7ম খণ্ড জুড়ে পাই আমরা প্রাচীনকাল থেকে শুরু করে ইবনে খালদুনের সমসাময়িক বর্বরদের ইতিহাস। ইবনে খালদুন 1380 খ্রিস্টাব্দে কিতাব আল ইবারের প্রথম খণ্ড মুকাদ্দমা রচনা করেন। কত সালে? 1380 খ্রিস্টাব্দে কিতাব আল ইবারের প্রথম খণ্ড মুকাদ্দমা রচনা করেন। আর গ্রন্থটির 7ম খণ্ড রচনা শেষ হয় 1392 খ্রিস্টাব্দে। এই গ্রন্থটি 7ম খণ্ড রচনা শেষ হয় কখন? 1392 খ্রিস্টাব্দে। আচ্ছা, এখন দেখো আল উমরানে ইবনে খালদুন কি লিপিবদ্ধ করেছেন সেটা সম্পর্কে আমরা একটু জানি। দেখো ইবনে খালদুনের ইতিহাসে কেবল লিপিবদ্ধ কাহিনী হিসাবে দেখেননি, বরং তিনি কি করেছেন? ব্যাখ্যা ও যৌক্তিকতার আলোকে ব্যাখ্যাও দিয়েছেন, যৌক্তিকতাও আছে সেটাও চিন্তা করেছেন। ব্যাখ্যা ও যৌক্তিকতার আলোকে ইতিহাস রচনা করতে চেয়েছেন, যা কি হয়েছে পরবর্তীতে এক ধরনের সামাজিক দর্শনে পরিণত হয়। তার মতে, তার মতামতটা কি ছিল এখানে দেখো। তার মতে ইতিহাস পরিবর্তনশীল সমাজের, ইতিহাস কি করে? ইতিহাস পরিবর্তনশীল সমাজের সামগ্রিক পরিবর্তনের সুসংবদ্ধ দলিল। কি? সামগ্রিক সমাজের পরিবর্তনের সুসংবদ্ধ দলিল। কিভাবে তোমার সমাজ পরিবর্তন হয়ে আসছে, কিভাবে ছিল, বর্তমান পর্যন্ত কি অবস্থায় আছে, সবকিছু কিন্তু ইতিহাস থেকে মানুষ পেতে পারে। তাই তিনি কি করেছিলেন? সঠিক ইতিহাস রচনার ক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং নৈতিক পরিবর্তনের কার্যকারণের দিকে তিনি লক্ষ্য রাখাকে জরুরি মনে করেছেন। ইবনে খালদুন তার নিজের আবিষ্কৃত ও
এই বিজ্ঞানে স্বাধীন বিজ্ঞান বলে বিবেচনা করেছেন। যেমন মুকাদ্দমার অন্তর্ভুক্ত আল উমরানে তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন। বিষয়টিকে তিনি 6টি অংশে ভাগ করেন, যথা 6টি অংশ তোমাদেরকে স্লাইডে ম্যাডাম দিয়ে দিয়েছি, দেখো। মানুষের সাধারণ সমাজ, তার ধরন এবং বিশ্বে তার ভূমিকা, যাযাবর জাতি, উপজাতি ও অসভ্য জাতি 2 নম্বরে। 3 নম্বরে হচ্ছে রাজ্য, খলিফার শাসন, সার্বভৌম রাজা ও রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা। 4 নম্বরে আছে রাজ্য, খলিফার শাসন, সার্বভৌম রাজা ও রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা। 4 নম্বরে দেখো সভ্য সমাজ, গ্রাম এবং শহর। 5 নম্বরে দেখো বাণিজ্য, জীবন ধারণের রীতি ও তার খরচ, আয়। 6 উনি দিয়েছেন বিজ্ঞান এবং কি করে তা অর্জন করা যায়। কেমন? এই বিভক্তির ক্রম অনুসারে তিনি এই যে বিভক্ত করেছেন তাকে কিন্তু ক্রম অনুসারে উনি সাজিয়েছেন, অর্থাৎ কোনটার পর কোনটা আসবে। তিনি প্রথম অংশে মানব সমাজ ও এর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। প্রথম অংশে উনি চিন্তা করেছেন মানব সমাজ ও এর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। এখানে তিনি দেখো ভূগোল, নৃবিজ্ঞান, যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন জনগোষ্ঠীর ধর্মীয় জীবনের মনস্তত্ত্ব ব্যাখ্যা করেছেন। দ্বিতীয় অংশে যাযাবর ও বেদুইন সমাজ নিয়ে আলোচনার মধ্যে তার উপস্থাপিত নতুন এক সামাজিক তথ্য তাতে পাওয়া যায়। আবার দেখো আল আসাবিয়া নামে, সেটা যা আল আসাবিয়া নামে পরিচিত। তৃতীয় অংশে তিনি রাজ্য ও তার সার্বভৌমত্ব সম্পর্কে আলোচনা করেন। এই অংশে খালদুন খ্রিস্টান ও ইহুদিদের রাজনৈতিক সংগঠনের সাথে মুসলিম প্রশাসনিক কাঠামোর তুলনামূলক আলোচনা করেছেন, অর্থাৎ মুসলমান এবং খ্রিস্টানদের রাজ্য ব্যবস্থার তুলনামূলক আলোচনা আমরা এই অংশে দেখতে পাই। মুকাদ্দমার এই অংশটি ইতালির সমাজ দার্শনিক ম্যাকাইভেলির নাম তোমরা শুনেছ। সমাজতত্ত্ববিদ ম্যাকাইভেলির রচনা ছিল দ্য প্রিন্স গ্রন্থের সাথে তুলনীয়। কেমন? প্রিন্স গ্রন্থের সাথে কিন্তু এটা তুলনা করা যায়। চতুর্থ অংশে তিনি গ্রাম, শহর, তাদের বৈশিষ্ট্য ও পরিবেশ, রাজার অধীনে পদসমূহ, সরকারি অফিস আদালত, কর, যুদ্ধ ও তার পদ্ধতি ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন। পঞ্চম অংশে তিনি কি করেছেন? জীবন ধারণের উপায়, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, চাহিদা ও সরবরাহ, নির্মাণ বুনন, চাষাবাদ, ঔষধপত্র ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন, অর্থাৎ আলোচনায় উঠে এসেছে। তার সর্বশেষ বা ষষ্ঠ অংশে আছে বিজ্ঞান ও শিক্ষা বিষয়ে আলোচনা, বিশেষ করে শিখন ও শিক্ষণ, একটা হচ্ছে লার্নিং, একটা হচ্ছে টিচিং। এই মনস্তাত্ত্বিক দিকগুলো এই অংশে অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে। এই গেল আমাদের আল উমরান, অর্থাৎ আল মুকাদ্দামা। আল উমরানের বিষয়বস্তু ছিল এটাই, অর্থাৎ ক্রমান্বয়ে উনি মানব সমাজকে কিভাবে সুন্দর করা যায়, কিভাবে সুসংগঠিত করা যায়, এই বিষয়গুলো আমরা তার লিখনীতে দেখতে পাই। কেমন? এখন আসো ইবনে খালদুনের আল আসাদিয়া প্রত্যয়টি আমরা একটু পড়ি। আচ্ছা, আল আসাদিয়া সম্পর্কে বলতে গিয়ে ইবনে খালদুন কি বলেছেন দেখো। ইবনে খালদুনের সমাজতাত্ত্বিক চিন্তাধারার কেন্দ্রীয় প্রত্যয় হচ্ছে আল আসাদিয়া। এর ইংরেজি প্রতিশব্দ হলো সোশিয়াল সলিডারিটি। সোশিয়াল সলিডারিটি, এসও সোশিয়াল, SOCIAL সোশিয়াল, SOLIDARITY, সলিডারিটি, সলিডারিটি, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে সামাজিক সংহতি। এই সংহতিকে খালদুন গোষ্ঠী সংহতি বলেও আখ্যায়িত করেছেন। তার মতে সমাজের ভিত্তি হচ্ছে এই গোষ্ঠী সংহতি। রক্ত, জাতি ও ধর্ম সম্পর্কের উপরে ভিত্তি করে সামাজিক সংহতি কি করে গড়ে ওঠে। আচ্ছা, কিভাবে গড়ে ওঠে দেখো। রক্ত, জাতি ও ধর্ম সম্পর্কের উপরে ভিত্তি করে সামাজিক সংহতি গড়ে ওঠে। কেমন গড়ে ওঠে? আচ্ছা, ইবনে খালদুন কর্পোরেট মাইন্ড অফ এ গ্রুপের অভিব্যক্তি জানার জন্য আল আসাদিয়া পদ্ধতি ব্যবহার করেছেন। আসাদিয়া বলতে কোনো ব্যক্তি বা দলের অন্তর্নিহিত শক্তির নির্যাসকে বোঝানো যেতে পারে। আসাদিয়া বলতে আমরা কি বুঝাই? কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা দলের অন্তর্নিহিত শক্তির নির্যাসকে বোঝানো যেতে পারে। যেই শক্তি বলে কি করে কোনো ব্যক্তি তার অনুসারীদের ঐক্যবদ্ধ ও সম্মিলিত করে কোনো উদ্দেশ্য সাধনের নেতৃত্ব দিতে সক্ষম হয়। অর্থাৎ যেই শক্তি বলে, যে শক্তি অনুসরণ করে কোনো ব্যক্তি ঐক্যবদ্ধ ও সম্মিলিত করে কোনো উদ্দেশ্য সাধনের জন্য নেতৃত্ব দিতে সক্ষম হয়।
মূলত আসাবিয়া হলো একটি স্পিরিট যা কোনো নেতৃত্ব প্রতিষ্ঠিত করে দলকে সংহত ও ঐক্যবদ্ধ এবং বিজয়ের পথে ধাবিত করে। কেমন? দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা সোশ্যাল সলিডারিটি বলতে আমরা কি পড়লাম? দেখো এখানে হচ্ছে সোশ্যাল সলিডারিটি মূল কথাটা হচ্ছে যে অর্থাৎ অন্তর্নিহিত শক্তির নির্যাসকে বোঝানো হয়েছে। অর্থাৎ ব্যক্তি বা দলের অন্তর্নিহিত শক্তির নির্যাসই হচ্ছে সোশ্যাল সলিডারিটি। আচ্ছা, এবার দেখো ইবনে খালদুনের মতে আসাবিয়ার বিভিন্নতার কারণে সমাজ ও রাজনৈতিক কাঠামোর বিভিন্ন ধরনের পরিবর্তন সূচিত হতে পারে। এই পরিবর্তন চক্রাকারে সংগঠিত হয় বলে তিনি মত প্রকাশ করেন। উনি বলছে এই পরিবর্তনটা কি হয়? চক্রাকারে সংগঠিত হয়। তিনি সমাজ, সংস্কৃতি, সামাজিক প্রতিষ্ঠান, গ্রামীণ এবং নগর জীবন, সামাজিক পরিবর্তন তথা রাষ্ট্র ও সমাজের বিভিন্ন দিক নিয়ে কি করেছেন? আলোচনা করেছেন। দেখো আসাবিয়ার মূল ভিত্তিটা কি? উনি দেখিয়েছেন আসাবিয়ার মূল ভিত্তি হচ্ছে রক্ত সম্পর্ক বা পারিবারিক বন্ধন। তারপরে দেখো উনি দ্বিতীয়ত দেখিয়েছেন জাতীয়তাবাদের অনুপ্রেরণা। তৃতীয় অবস্থানে উনি দেখিয়েছেন ধর্মীয় একাত্মতাবোধ। চতুর্থ অবস্থানে উনি দেখিয়েছেন ভাষা। পঞ্চম অবস্থানে উনি দেখিয়েছেন শ্রম বিভাজন। যেমন ধরো রাষ্ট্রের উদ্ভব, এই ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রের উদ্ভবে আমরা কি দেখি? শক্তিশালী আসাবিয়াদের দেখি। তারপরে স্টেজে আমরা দেখি বৃদ্ধি, সাধারণ আসাবিয়া। তারপরে স্টেজে আমরা দেখি সর্বোচ্চ পর্যায়ে শক্তিশালী আসাবিয়া। তারপরে আমরা পতন দেখতে পাই দুর্বল আসাবিয়া। তারপরে আমরা কি দেখি? ধ্বংস, দুর্বলতার আসাবিয়া। কেমন? এই যে চক্রাকারটা উনি দেখিয়েছেন, অর্থাৎ রিসার্কেলিং ওয়েতে কিভাবে উনি মানে সমাজ ব্যবস্থাটা চলে সেটাই উনি ওনার আসাবিয়া প্রত্যয়টাতে দেখিয়েছেন। আচ্ছা, আসাবিয়াকে উনি আবার চারটি দিক দেখিয়েছেন। আসাবিয়ার মধ্যে উনি চারটা দিক দেখিয়েছেন। একটি হচ্ছে অর্থনৈতিক প্রয়োজনীয়তার ভিত্তিতে সংহতি, অর্থাৎ অর্থনৈতিক যে প্রয়োজনীয়তা সেটার ভিত্তিতে সংহতি। দ্বিতীয়ত দেখিয়েছেন পরিবার ও বাস্তবতার নিরিখে সংহতি। তৃতীয়ত উনি দেখিয়েছেন কৌশলগত সংহতি। চতুর্থত উনি দেখিয়েছেন বিবর্তনগত সংহতি। আচ্ছা, এখন আসলে অর্থনৈতিক প্রয়োজনীয়তার ভিত্তিতে যে সংহতিটা, ওটা সম্পর্কে আমরা একটু জানি। ইবনে খালদুনের মতে আসাবিয়ার আর্থিক, জাগতিক ও বিষয়গত প্রয়োজন থেকে উদ্ভব। ইবনে খালদুনের মতে আসাবিয়াটা আর্থিক, জাগতিক এবং বিষয়গত প্রয়োজন থেকে উদ্ভব। অর্থাৎ মানুষের প্রয়োজন না লাগলে কিন্তু, কোনো বিষয়গত প্রয়োজন না লাগলে কিন্তু আসাবিয়া সংহতির দরকার পড়ে না। জীবন ও জীবিকার নিশ্চয়তা প্রদানই এই সংহতির মূল প্রতিপাদ্য বিষয়। যেমন জীবন এবং জীবিকার নিশ্চয়তা প্রদানই হচ্ছে এই সংহতির মূল প্রতিপাদ্য বিষয়। দ্বিতীয়ত পরিবার ও বাস্তবতার নিরিখে সংহতি। সকল পরিবেশেই মানুষের পক্ষে জীবন ধারণ করা সম্ভব নয় বলে তিনি অভিমত ব্যক্ত করেন। স্থান, কাল, পাত্র ভেদে এবং পারস্পরিক অবস্থার সাথে তাল মিলিয়ে তাকে কি করতে হয়? চলতে হয়। যেমন ধরো আমরা উদাহরণের সাহায্যে বলতে পারি শীত প্রধান পাহাড়ি অঞ্চলে জীবন ধারণ অত্যন্ত তীব্র, বিধায় তাদের মধ্যে সামাজিক সংহতি কি থাকে? সুদৃঢ় থাকে। তারপর দেখো পরিবেশের সাথে দ্বন্দ্বের ফলে এই সংহতির মাত্রা তীব্র হয়, মানে তখন যোগাযোগ ব্যবস্থা আরো বেশি, মানুষের ভিতরে সংহতিটা আরো বেশি করে তীব্র হয়। তারপর তৃতীয়ত আমরা পাই কৌশলগত সংহতি। শুধু সামাজিক কারণে ও গুণগত কারণে আসাবিয়ার উদ্ভব হয়েছে বলে তিনি মনে করেন এবং উন্নততর যান্ত্রিক ও কারিগরি জ্ঞানকে কৌশলগত সংহতি বলেছেন। অর্থাৎ শুধু সামাজিক কারণে ও গুণগত কারণেই আসাবিয়ার উদ্ভব হয়েছে বলে তিনি মনে করেন এবং উন্নততর যান্ত্রিক ও কারিগরি জ্ঞানকেই কৌশলগত সংহতি বলেছেন। কেমন? দেখো কৌশলগত সংহতিটাকে উনি বলেছেন যে মানুষের দেখো তিনি মনে করেন উন্নত যান্ত্রিক, অর্থাৎ আমাদের দেখো এখন উন্নত থেকে উন্নততর হয়ে গেছে আমাদের অবস্থান, কারিগরি যে জ্ঞানকেই কৌশলগত সংহতি বলেছেন। অর্থাৎ আগে যেরকম মানুষ দেখো একটা টেলিফোন করতে হচ্ছে কত দূরে যেতে হতো, এখন তোমাদের হাতে হাতে মোবাইল, তাই না? এই যে তোমার যান্ত্রিক উন্নতি, এটাও কিন্তু একটা কৌশলগত সংহতি হিসাবে উনি চিহ্নিত করেছেন। তারপরে উনি বলছেন চতুর্থত বিবর্তনগত সংহতি। এখানে এসে উনি কি বলছেন সেটা দেখো। আসাবিয়ার একটি বিশেষ দিক হচ্ছে বিবর্তন। এটি হচ্ছে বর্বর অবস্থা থেকে সভ্য অবস্থার একটি সহজাত প্রক্রিয়া। অর্থাৎ মানুষের বর্বর অবস্থা থেকে সভ্য অবস্থায়, অর্থাৎ একটা খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় ফিরে আসাটাই হচ্ছে মানুষের সহজাত প্রক্রিয়া। যুদ্ধ এবং সামাজিক দ্বন্দ্বের মাধ্যমে বিবর্তনের আবির্ভাব ঘটে বলে তিনি কি করছেন? এটার অভিমত প্রকাশ করেছেন। আচ্ছা, এই গেল তোমাদের, আমরা আজকে তোমাদেরকে ইবনে খালদুনের কি কি পড়লাম আমরা দেখো। আমরা ইবনে খালদুনের আজকে পড়েছি কি? ইবনে খালদুনের জন্ম, ইবনে খালদুনের তোমার কর্মজীবন,
তার বিখ্যাত বইসমূহ, তারপরে আমরা পড়েছি তোমার ওনার আল মুকাদ্দমা, তারপরে পড়লাম আল উমরান, তারপরে এখন পড়লাম আল আসাদিয়া প্রত্যয়। এই বিষয়গুলো ম্যাডাম তোমাদের